সুধী মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত সবার সামনে মাল্টিমিডিয়া চ্যানেল এবং পত্রিকায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন কামাল উদ্দিন ভাই। কামাল ভাইয়ের অনেক পরিচয়, কিন্তু তার প্রধান পরিচয় হচ্ছে আমাদের কাছে যে তিনি একজন প্রবুদ্ধ চৈতন্যের মানুষ এবং তিনি সারা জীবনই সাধারণ মানুষের, কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে কাজ করেছেন, কথা বলেছেন এবং সেই দর্শনেরই সমাজতান্ত্রিক কমিউনিস্ট আন্দোলনের সাথে থেকেছেন এবং বর্তমানে তিনি ভাসানী পরিষদের সভাপতি, চীন বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি এবং এছাড়াও তিনি আরো অনেক তার আছে যেগুলো অসংখ্য তার নামে এরকম বলা যায়। তো তিনি তার কাছে আমাদের প্রশ্ন থাকবে যে ভারতবর্ষ কিভাবে সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হবে। এই যে বিজেপি পশ্চিম বাংলায় সরকার গঠন করেছে, ক্ষমতায় এসছে, এটা কি আকস্মিক নাকি প্রত্যাশিত ছিল? এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ আফজালুল বাশার ভাই, আপনি যে প্রশ্নটা আজকে করছেন আমাকে, সেটা খুবই প্রাসঙ্গিক। এখন ভারতবর্ষের ধর্ম সম্পর্কে প্রথমে আমাদের কিছু চিন্তা বলতে হয়। ভারতের থেকে উৎপন্ন সহজাত যে ধর্ম, 2500 বছর আগে তিনটা ধর্ম একই সাথে ভারতে উদ্ভব হয়। একটা হলো বৌদ্ধ ধর্ম, একটা জৈন ধর্ম, আর একটা হলো আজিবিক ধর্ম। আজিবিক ধর্মের প্রবর্তক ছিলেন মাক্কালা গোসালা, আমরা হয়তো অনেকেই ভুলে গেছি। এবং তিনটা ধর্মের মধ্যে এই আজিবিক ধর্মের বিকাশই ছিল সবচেয়ে বেশি, কিন্তু তারা ছিল নিয়তিবাদী। তারা মনে করত নিয়তিতে যা আছে তাই হবে, কর্মবাদী ছিল না। সেই জন্য এক সময় আজিবিক ধর্মটা সেখানে আর প্রসারিত থাকে না এবং এটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। তো তিনটা ধর্মের প্রবর্তক একই সময় জন্মগ্রহণ করেন এবং একই সময়ে পাশাপাশি গ্রামে দেখা যায় যে ওনারা ধর্ম প্রচার করছে। তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না, তাদের অনুসারীদের মধ্যে কোনো বৈষম্য ছিল না, তাদের এখানে কোনো সাময়িক উত্তেজনা ছিল না। আমাদের যে আমরা সনাতন ধর্ম যেটা বলি এবং আমাদের বেদ উপনিষদ যে ভাষায় লেখা হয়েছে, সংস্কৃতি ভাষা, সংস্কৃতি ভাষা, সেটা কিন্তু 1500 শতাব্দীতে পাণিনি যখন ব্যাকরণ শাস্ত্র সংস্কৃতিতে লেখেন, তখন সংস্কৃতি একটা ভাষা সেই হিসাবে হয়েছে। এর আগে এগুলো ছিল শ্রুতি, এগুলো লিখিত ভাবে ছিল না। বেদ উপনিষদ এবং অন্যান্য যা কিছু আছে এগুলো লিখিত ছিল না। আসলে লিখিত ছিল পালি ভাষা এবং অন্যান্য ভাষা। যে ভারতের যে ধর্মগুলো ছিল সেগুলোই লিখিত ভাষা হিসেবে ছিল। ব্যাপক জনগণ সেগুলোই গ্রহণ করছে এবং জনগণের সাথে তাদের সম্পৃক্ততা ছিল বেশি। কিন্তু যে ব্রাহ্মণ্যবাদী, এটা হলো যে বহিরাগত, ভারতের বহিরাগত আর্যদের যে সংস্কৃতি এবং আর্যদের যে ধর্মবিশ্বাস, এটার সাথে ভারতের কিছু ধর্মবিশ্বাসের সংমিশ্রণ করে তারা যে নতুন একটা ধর্ম বের করলো এবং এটাকে তারা চালাই যাচ্ছে। সে ভারতের আদিম ভাষা, সনাতন ভাষা মানে হলো যে এটার পূর্বে কিছু নাই, এই কথাগুলো ঐতিহাসিক ভাবে এগুলো টিকে না। তো আমাদের আমি এই কথাটাই আনলাম এই জন্য যে আসলে ধর্ম চর্চা যার যার অভিরুচি অনুযায়ী, যার যার বিশ্বাস অনুযায়ী করবেন এবং এখানে মানুষের মধ্যে সান্ত্বনা, মানুষের মধ্যে এক ধরনের সুখ, শান্তি এবং অন্যান্য গুলো তারা এখানে খুঁজে পেয়েছে এবং সেই জন্য তারা এগুলো দান করেছে এবং এখানে আমি দোষের কিছু দেখি না। কিন্তু পরবর্তীকালে যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করতে আসলো, এগুলো এর আগে বেশ আর কম 700 বছর পর্যন্ত
মুসলমানরা ভাগ শাসন করছে, তখন সাম্প্রদায়িক উত্তেজনার কোন রেকর্ড নাই। এক সময় আলেকজান্ডার ভারত দখল করছে, তখন সাম্প্রদায়িক কোনো ঘটনা নাই। শক, হুন, এই সমস্ত জাতিরা এক সময় ভারতে আসছে, এখানে ভারত শাসন ব্যবস্থা করছে, তখন কিন্তু সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিটাকে অ্যাডপ্ট করে এখানে পারস্পরিক এই যে একজনের পেছনে একজন লাগাই দেওয়া, এবং হিন্দুদেরকে যারা সনাতন ধর্মী তাদেরকে উত্তেজিত করছে যে মুসলমানরা তোমাদের এই 700 বছর পর্যন্ত এই করেছে সেই করেছে, এখন তাদের পেছনে তোমাদের লাগতে হবে। তখন এই যে সাধারণ লোকের আবেগ অনুভূতি নিয়ে তারা এখানে বাণিজ্য করছে, এবং আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক বিষবৃক্ষটাকে তারা রোপণ করছে, এবং এটা গোড়ায় পানি দিতে দিতে এটাকে একটা বিশাল ময়ূরের সৃষ্টি করে ফেলছে। তো এটার থেকে আমরা মুক্ত হতে পারি নাই, এবং ভারতের সাধারণ লোক কোনো সময় এই এইগুলোর জন্য দায়ী না, এইগুলোর উপর থেকে চাপাই দেওয়া হয়েছে। এবং এখন যদি বর্তমানে আসেন, বর্তমানে সমস্ত পৃথিবীতে মানুষ দিন দিন অসাম্প্রদায়িক হচ্ছে, এবং ইউরোপ, আমেরিকা এবং এশিয়ারও কোনো কোনো দেশ, এখানে সাধারণ লোকের মধ্যে কোনো সাম্প্রদায়িক চিহ্নই নেই। তারা যে সাম্প্রদায়িকতার একটা লোক কোন ধর্মের অনুসারী, সে কি করে না করে, এইসব ব্যাপারে কোনো লোকের কোনো আগ্রহ নাই। আমি নিজে দেখেছি যে একটা ফ্যামিলিতে ফাদার, বাবা একটা ধর্ম অনুসারী, মা একটা ধর্ম অনুসারী, সন্তান একটা ধর্ম অনুসারী। এটা এশিয়ার একটা কান্ট্রির কথা বলতেছি আমি। তাদের মধ্যে তো কোনো বৈষম্য নাই, তারা যেখানে যে এটা শান্তি সেখানে করতেছে। তো আমাদের এখানে এটা মারাত্মক। তো ভারতের অতীতকাল থেকে সেটা আছে, কিন্তু সেন রাজবংশের সময় শোনা যায় যে তারা হয়তো পালদেরকে উচ্ছেদ করার পরে তাদের একটা স্বকীয় শাসন ব্যবস্থা চালু করার জন্য তখন ক্ষুদ্রাকারে হয়তো কিছু করছে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় নাই। এবং আমাদের যে বুদ্ধিস্টরা, যেগুলো আমাদের অশোকের সময় তোমার সাম্রাজ্য, অশোক বৃহত্তম একটা সাম্রাজ্য তখন করছিলেন, কিন্তু সেখানে কোনো বৈষম্য ছিল না, অন্য ধর্মের প্রতি কোনো বিরূপ মনোভাব ছিল না, কোনো ধরনের কিছু ছিল না। উনি তো কোনো যুদ্ধ বিগ্রহ করবো, কলিঙ্গের যুদ্ধের পরে উনি কোনো যুদ্ধ বিগ্রহ করে নাই, এবং এটার পরে উনি ভারতকে, ভারতের যদি আমরা সংস্কৃতি করি, ভারতের মনন এবং মস্তিষ্কের যে বিকাশ, সেটা অসাম্প্রদায়িক বাদ। এখন যে বিজেপি এবং বিজেপির যে যেটা মাদার সংগঠন, যে সাবারকার এবং যে আহ, সাবারকার এবং তার অনুসারীরা যেটা স্থাপন করছেন আরএসএস, তো তখন থেকে তারা, যদিও তারা ব্রিটিশের সমর্থক ছিলেন, ভারতের স্বাধীনতার বিপক্ষে তারা কাজ করছেন। পরবর্তীকালে তারা ভারতের সবচেয়ে বড় জাতীয় নেতা গান্ধীকে তারা হত্যা করেন, এবং অন্যান্য কাজের মাধ্যমে আস্তে 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 তারা বিকাশ সাধন করতে পারেন, এবং ওনারা সাম্প্রদায়িক কথাটাকে এখানে নার্সিং করছেন, এবং এটা ভারতের বিকাশ করেছে। তো আমি যেটা বলছি, সারা পৃথিবী যেখানে অসাম্প্রদায়িক হচ্ছে, ভারতে বা অন্যান্য অত দুই একটা ছোট ছোট দেশে হতে হইতে পারে, কিন্তু পৃথিবীর গতিটাই অসাম্প্রদায়িকের দিকে। তো ভারত যেটা করতেছে, হয়তো আবেগ অনুভূতিকে কাজে লাগাইয়ে কিছু সাময়িক তারা সাকসেসফুল হচ্ছে, কিন্তু দীর্ঘস্থায়ী ভাবে এইটা টিকবে না। ভারতের জনগণ, এদের 5,000 বছর আগের সভ্যতা ভারতের পৃথিবীতে সবচেয়ে প্রাচীন সভ্যতার মধ্যে ভারত একটা। সুতরাং এদের ভিতরে রক্তে যে অসাম্প্রদায়িক চেতনা যেটা আছে, ডিএনএর মধ্যে আছে, এবং তারা যারা লেখাপড়া করে, তারা ইতিহাস সম্পর্কে যারা সচেতন, তারা এগুলো পড়বে এবং এক সময় নাড়া দেবে। এখন হুজুকি অনেক সময় আমরা অনেক কিছু করি, কিন্তু হুজুক তো হুজুকি, হুজুক দীর্ঘস্থায়ী হয় না। তো ভারতে তো কেন্দ্রীয় ভাবে সাম্প্রদায়িক শক্তি বিকাশ লাভ করছে, অনেক কিছু করছে। তারা একটা নগদ নারায়ণ মানুষকে লোভ লালসা দেখাচ্ছে, তারা প্রাপ্তি যোগটা সামনে নিয়ে আসতেছে, এই করলে এই পাবেন এই পাবেন। মানুষও হয়তো কিছু কিছু পাচ্ছে, হয়তো কিছু পাওয়ার আশায় তারা খুব ব্যাকুল হয়ে আছে। পশ্চিমবঙ্গে যেটা আমাদের একদম
ইয়ে দেশ, পার্শ্ববর্তী প্রদেশ। আমরা যখন বিদেশে যাই, মনে করেন যে চায়নাতে যখন যাই, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ তারা মনে করে যে কোনো মানুষ সাধারণ লোক এক দেশ, তারা বলে মুঞ্জালা। তো কলকাতা থেকে গেলেও আমরা একসাথে গেছি, দেখা যায় কই, তুমিও মুঞ্জালা, ও মুঞ্জালা। মুঞ্জালা মানে বেঙ্গল, তারা মনে করে বেঙ্গলটাই একটা দেশ, একটা সংস্কৃতি, একটা বিদেশ। ও সেই হিসেবে ধরেন আমরা হাজার হাজার বছর এক দেশ, একই সংস্কৃতি, একই ভাষা, একই খাদ্যাভ্যাস, একই ধরনের চিন্তা ভাবনা, লেখাপড়া, সবগুলো নিয়ে আমরা বড় হয়েছি। সুতরাং আমাদের মধ্যে অনেক সামঞ্জস্য আছে। আমরা হয়তো 47 সালের বিভিন্ন কারণে ভারত থেকে আমাদেরকে আলাদা হতে হয়েছে। তো আলাদা হলো, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং ভারত আমাদের এক সময়কার আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক তাদের সাথে ছিল, আমরা এক দেশ ছিলাম। সুতরাং এখানে বাংলাদেশের কোনো লোক আমি দেখছি যে ভারতে গেলে তারা বিদেশে গেছে মনে করে না, তারা কমফোর্টেবল থাকে, তাদের হিন্দু, তাদের কথাবার্তা, তাদের কমিউনিকেশন, তাদের পোশাক সবই এক। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের একটা বৈষম্য হোক, ভারতের সাথে বাংলাদেশের কোনো কোনো বিষয় নিয়ে উত্তেজনা হোক, এটা মোটেই কাম্য না। বাংলাদেশ কোনো অবস্থাতে কোনো সময় সেটা চাই নাই এবং ভবিষ্যতেও এখানে কেউ চাইবে আমি এটা মনে করি না। কিন্তু ভারত বিভিন্ন কারণে সেটা চাইতেছে। তো ধরেন ভারতের যে কংগ্রেসের 1947 সালে ডিভিশনের ভারত ডিভিশনের পরে কংগ্রেসের যখন প্রথম সভা হয় কংগ্রেস পার্টির, তখন জওহরলাল নেহেরু উনি প্রারম্ভিক বক্তৃতায় বলছেন, নাও ইন্ডিয়া ইজ ডিভাইডেড। তখন এখানে হাউস থেকে বলছে যে না, ইন্ডিয়া ডিভাইড হতে পারে না, আমরা বিশ্বাস করি না। তখন উনি ওনার কথাটাকে পরিবর্তন করে বলছে যে নাও ইন্ডিয়া ইজ ডিভাইডেড ফর দ্য টাইম বিং। এই কথাটা ওনার উক্তি। তো ওনারা তো ওই সময় খুব পরিষ্কার ছিলেন, এটা সাময়িকভাবে ওনারা মেনে নিয়েছেন। এখন সম্প্রতি একটা ভারতের জেনারেলের একটা বক্তব্য আমি ফেসবুকে দেখলাম, যদি ওনার বক্তব্যটা সত্য হয়, সেখানে উনি বলছেন যে ইসরায়েল, একটা গ্রেটার ইসরায়েল করার জন্য তারা সংগ্রাম করছে এবং এটা সাকসেসফুল হবে। সেখানে গ্রেটারিন করলে ইরান পর্যন্ত, ইরাক, সিরিয়া, জর্ডান, এই সব দেশগুলো সব ইসরায়েল, লেবানন ইসরায়েল হয়ে যাবে এবং এখানে পাকিস্তানের সীমান্ত পর্যন্ত ইসরায়েল হয়ে যাবে। তখন এদিকে ভারত, ওইদিকে পাকিস্তান, এদিকে আফগানিস্তান টাইম দিয়ে পাকিস্তানকে দমন করে ফেলতে পারবে, তাদের ইচ্ছা মতো যা কিছু করতে পারবে। এবং এটা করা হয়ে গেলে তখন এই বাংলাদেশ আর নেপালকে এটা অখণ্ড ভারতের ভিতর নিয়ে যাওয়া এটা কোনো ব্যাপারই না। তো তারা বলতেছে যে তারা অখণ্ড ভারত চায়। এখন পৃথিবীর মধ্যে যে বিষয় সেগুলো আমরা দেখতেছি, একটা দেশ আর একটা দেশকে যে কোনো মুহূর্তে দখল করে ফেলতেছে। এগুলো একসময় হয়তো মানে এরকম আর হতো না, বা আবার 1000 বছর আগে, 10,000 বছর আগে তখন হয়তো এক দেশ আর দেশকে দখল করে ফেলতো, কিন্তু মাঝখান দিয়ে এটা দীর্ঘদিন হয় নাই। এখন কিন্তু যে আমেরিকা বলতেছে যে আমি অমুক দেশ দখল করে ফেলবো, অমুক দেশ, এখন ওইখানে সৈন্যবাহিনী ঢুকাই দিল, ওইখানে ক্ষমতা থেকে। তো ধরেন রাশিয়া যেরকম করলো, রাশিয়া ইউক্রেনের ভিতরে সৈন্য ঢুকাইয়ে বিশাল এলাকা নিয়ে গেল। এক সময় তারা ওই আরো বেশ কয়েক বছর আগে ইউক্রেনের একটা বড় এলাকা তারা তাদের সাথে সংযোজন করে ফেললো। এটা তো করার পেছনে বিভিন্ন কারণ আছে, রাশিয়ারও বিভিন্ন যুক্তি আছে। কিন্তু আমি বলতেছি যে ব্যক্তিগতভাবে এখন এক দেশ আর দেশকে দখল করা, দেশ ভেঙে দেওয়া, দেশ উচ্ছেদ করে দেওয়া, দেশ উন্মুখ সুমুখ করে, আমরা এটা শুনতেছি পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, মিয়ানমারের কিছু অংশ, ভারতের কিছু দুই একটা প্রদেশ নিয়ে এখানে একটা, আগে শুনতাম যে খ্রিস্টান রাষ্ট্র হবে, এখন শুনতেছি ইহুদি রাষ্ট্র হবে। এবং শোনা যাচ্ছে যে
মিজোরামে অনেকগুলো সিনাগগ হয়েছে। তারা বলতেছে যে বনি মানসা গ্রুপ এক সময় তারা যখন ব্যাবিলন থেকে উচ্ছেদ হয়ে গেছিল, উচ্ছেদ হয়ে তারা ২,৫০০ বছর আগে তারা যখন উচ্ছেদ হয়ে ওখান থেকে তখন বিভিন্ন গোত্র বিভিন্ন দিকে আশ্রয় নিছে, তখন এই গোত্রটা হারাই গেছিল। সেই গোত্রটাকে এখন এসে আবিষ্কার করছে এই ইয়াতে আমাদের মিজোরামে। একটা জিনিস খুব পরিষ্কার এখানে দেখেন, ওই যে পাল্টা তাদের পরিষ্কার হলো ইসরায়েলিরা ককেশিয়ান জাতের লোক, ওদের হারা নাক, সাদা চামড়া, চোখ, লম্বা চোখ এগুলো আছে। কিন্তু মিজোরামের প্রত্যেকটা লোকেরই মঙ্গোলিয়ান চেহারা, গোল চোখ, চ্যাপ্টা নাক। তো ওরা যদি হারাইয়ে যায়, এই গোত্রটা এখানে আসে, তাইলে এরা ককেশিয়ান থেকে মঙ্গোলিয়ানের কিভাবে পরিবর্তন হয় হতে পারে না এটা। কিন্তু তারা এখন ওখানে গ্র্যান্ড রাবি নাকি আসছিলেন ২০০৮ সালের আগে, এসে এখানে ওদের গল্প শুনছে, কোথা থেকে কোথায় গেছে, কোথা থেকে ওই যে কোনটি কান্ট্রির যে গল্প আছে, রুটসে আফ্রিকা থেকে যে এখানে কালো চামড়ার লোকগুলোকে কিভাবে নিছে, তারা তো একটা রুটস বইতে আপনারা এটা পড়ছেন, এরা ওই রকম রুটস এর মতো একটা স্টেট করেছে। এখন অতি সম্প্রতি যেটা দেখতেছি যে ২৫০ ইহুদি আবিষ্কার করছে মরিবে, এটা কিন্তু আমরা ২-৪ মাস আগেও শুনি। আর আমি মিজোরামে প্র্যাকটিক্যালি আমি গেছি, আমি কয়েকদিন অবস্থান করছি, আসামে গেছি। তো মিজোরামের ব্যাপক এলাকা আমি আইজল শহর এবং অন্যান্য পরিদর্শন করছি। সেখানে আমি একজনও কারানাকওয়ালা বা ওই মঙ্গোলিয়ান চেহারা ছাড়া অন্য চেহারার একটা লোকের আমি প্র্যাকটিক্যালি আমি এটা নিজের সাক্ষী। তখন মুখ্যমন্ত্রী ছিলেন জোরামথাঙ্গা, ওনার সাথে ওনারা আমাদেরকে রিসিভ করছেন, আমাদের অনেক স্মৃতি আছে। তো এই জিনিসগুলো যে ঘটছে, হঠাৎ করে দেখলাম যে দখল করে এখানে আটকালে শুয়ে গেছে। এখন দুনিয়াটা যেভাবে যাচ্ছে, এটা কোনোটাই আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। বাংলাদেশকে যে কোনো কেউ একদিন দখল করে বললো যে এটা এই নাম দিলাম, বা এটা আমার সাথে চলে গেলাম, ওইটা ওই করে দিলাম, এটা ভাগ করে দিলাম। এখন যেটা বিজেপি আসছে, আমি এটাকে পশ্চিমবঙ্গের জনগণ ওনাদের সিদ্ধান্তের প্রতি আমি পূর্ণ সহানুভূতি জানাই, সমর্থন জানি। ওনারা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিক দেশে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করছে, আমার গণতন্ত্র প্রতি, ভোটের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। কিন্তু পশ্চিমবাংলায় যে ভোটটা হয়েছে, আপনারা জানেন যে SIR নামে একটা জরিপ কার্য করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে ৯০ লাখ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই ৯০ লাখের মধ্যে ৬৫% হলো যে মুসলমান, আর মোরলেস 35% হলো যে মতুয়া। মতুয়া যে আপনার হরিচাঁদ গুরুচাঁদ প্রবর্তিত ধর্ম। আমাদের এখানে শিডিউল কাস্টে যারা ছিলেন, এই আমার ওরাকান্দি যে ফরিদপুরের ওরাকান্দি গ্রাম থেকে যে শুরু হয়েছে, তো তারা ওইখানে গেছে। এখন ওদেরকে অথচ মতুয়াদের একজন হরিচাঁদের একজন বংশধর এখন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী আছেন বিজেপির, নাম বোধহয় শান্তানু ঠাকুর। অথচ তাদের লোক তারা প্রোডাক্ট লিস্টে রাখতেছে না। সেম জিনিস তারা অন্যান্য জায়গায় করছে। এখন আমাদের যিনি নূতন যে মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার যে সামাজিক মাধ্যমে কথাবার্তা যেগুলো দেখছি, আমি দেখছি যে যথেষ্ট উস্কানিমূলক। ভোটার আগে উনি বলতেছেন যে আমাদের মূল লক্ষ্য হইল বাবরের নাম, হুমায়ুনের নাম, আকবরের নাম মুছে ফেলা। আমরা মুসলমান এগেনস্টে না, কিন্তু এই নামগুলোর আমরা এগেনস্টে। তো এটা মানুষ তো ভাই একটা, এগুলো তো শুনলে গরুও তো হাসে, তো বুঝে তো লোকজনে। এখন এক সময় দেখলাম যে ভিডিওতে
মুসলমানদেরকে কনভার্ট করে আবার হিন্দু করতে হবে, এটা ভিডিওতে আছে, এইসবগুলো আমি আমার তো বলতেছি না। ধরেন ভোটের আগে যদি মানুষ উন্মাদ হতে পারে, কিন্তু এত উন্মাদ হওয়া ঠিক না। এবং ভোটের পরেও উনি বলতেছেন যে এইগুলারে পুশব্যাক করবে, এটারই করবে, কারণ এইখানে চিরন্তন থেকে মানুষ আসা যাওয়ার মধ্যে আছে। এখনো পৃথিবীর মধ্যে মানুষের এক দেশ থেকে এক দেশের আসা যাওয়া এটা কেউ ঠেকাইতে পারেনি। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের লোক ওইখানে যেতে পারে, ওইখানকার লোক যে আমাদের এখানে আসে না সেটা তো না। আমার ফ্যাক্টরিতে দীর্ঘদিন ভারতের লোক চাকরি করছে। বাংলাদেশে প্রচুর ভারতের লোক আছে, এবং ছোটখাটো কারখানায়, বড় কারখানায় তাদের হয়তো ভিসা নাই, এক সময় তো ভিসা নিয়ে আসছে, আর কেউ ভিসা ছাড়াই আসছে। আমি দেখছি ওষুধ কোম্পানি গুলোতে, তারপরে এই যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস যা তৈরি করে এইসব কারখানাগুলোতে, গার্মেন্টস এ ভারতের প্রচুর লোক কাজ করে। সবাই কি বৈধভাবে আছে? এখানে কেউ কি উদাহরণ অত্যাচার করছে? কাউকে ধরে কি কেউ জিজ্ঞাসা করছে তুমি ভারতের লোক এখানে করো কেন? মানুষের প্রতি মানুষের তো একটা সহমর্মিত থাকতে হবে, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এবং আপনি যে ব্যবহার করবেন, ব্যবহার করারও আপনি শিক্ষিত মানুষ, আপনি পরিশীলিত মানুষ, আপনি সিভিলাইজ মানুষ, আপনার সিভিলাইজেশনের একটা ছাপ এখানে থাকতে হবে। তো এই জিনিসটাও ভারত তো আমরা মনে করি যে তারাও সিভিলাইজ, তারাও ভালো, তাদের সাথে আমাদের অনেকেরই সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমরা তো তাদের সাথে খুব কমফোর্টেবল। কিন্তু কিছু কিছু লোক ধরেন এই ধরনের যদি আচরণ করে, আমার মনে হয় যে ভারতের সাধারণ লোকও এগুলো নিয়ে ভয়েস রেজ করা দরকার। আমাদেরই কেন, আমাদের ভয়েস রেজ করা দরকার। এখন বৃহৎ শক্তি হিসেবে ভারতকে যদি আমি খালি ভয়ে পেতে থাকি, ভয় তো এক সময় আমার মৃত্যু ঘটিতে পারে, মানুষ তো ভয়ও মারা যায়। তো এটা তো ঠিক না। এই জিনিসগুলো আমাদের জন্য এন্ডেঞ্জার্ড হয়ে আসতেছে। আমি মনে করি যে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, ওদের প্রতি আমাদের ভালোবাসা আছে, কৃতজ্ঞতা আছে, আস্থাও আছে। ওই যে আমি বললাম যে 90 লাখ লোককে যে ভোট দিতে দেওয়া হইল না, তারা যদি ভোট দিত তাইলে কিন্তু ভোটের ফলাফল অন্যরকম হয়তো হইতে পারত। কারণ আপনার দেখা যায় যে 200-500 ভোটের প্রপারলি কাস্ট না হইলে ভোটের রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, সেখানে এই যে বিরাট সংখ্যক ভোট, তো এটাকে এফেক্ট করে নাই। তো আমরা মনে করি যে গণতন্ত্রের যে ডেফিনেশন আছে, গণতন্ত্রের যে সৌন্দর্য আছে, গণতন্ত্রের যে মাধুর্য আছে, সেইভাবে গণতন্ত্রের চর্চা করা উচিত। সেটাকে যদি আমরা অন্যভাবে চর্চা করি, উনি শুভেন্দু অধিকারী মহাশয় আরেকটা জিনিস খুব স্পষ্টভাবে বলছেন, আমি একাধিক বক্তব্যের জন্য শুনছি, যে আমাদের দেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার, যিনি এখন ভারত অবস্থান করতেছেন, উনি কি প্রেক্ষাপটে করছেন বা কেন করতেছেন এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত কোনো বক্তব্য নেই। কিন্তু বাস্তবতা হইল যে বাংলাদেশে আরেকটা সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের পর একটা নির্বাচিত সরকার হয়ে গেছে। এটাকে জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় পৃথিবীর প্রত্যেকটা দেশ এবং কি ভারতও এটাকে স্বীকৃতি দিয়েছে। উনি বলতেছেন যে এখন আগেকার যে প্রাইম মিনিস্টার ছিলেন, এর আগের দুইটা সরকারের আগে, উনি এখনো বৈধ প্রাইম মিনিস্টার। বাংলাদেশের লোক ওনাকে সিলেক্ট করে এই প্রাইম মিনিস্টারকে যাতে রিসিভ করে সেই ব্যবস্থা উনি করেন। এইগুলো তো উস্কানি। ভারত সরকার যদি চায়, এটা ভারত সরকার বলুক, এবং কেন্দ্রে যে সরকার আছে সেইখানের একজন যদি প্রাদেশিক নেতা এই কথা বলেন, কেন্দ্রের তো এটা প্রতিবাদ করা দরকার ছিল। তো এইগুলো তো আমাদের স্বাধীনতার জন্য, আমাদের এখানে শান্তি শৃঙ্খলা মেনটেন করার জন্য, বজায় রাখার জন্য, এগুলো তো উস্কানিমূলক। তো এইটাতে আসলে আমাদেরও ক্ষতি হবে, আমাদের বন্ধু রাষ্ট্রেরও ক্ষতি হবে। এবং ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমাদের, আমরা ওদেরকে কোনো সময়ই অন্য কিছু ভাবি না। ওরা আমাদের ভাই, ওরা ব্যথা পেলে আমরা কাঁদি, আমরা ব্যথা পেলে তারা কাঁদে। দীর্ঘদিন থেকে আমাদের প্রতি এই সম্পর্ক, আর এই সম্পর্কগুলো যারা ফাটল ধরাবে, এখানে যদি বিষ বাষ্পের মাধ্যমে যারা অন্য পরিস্থিতি সৃষ্টি করবে, সেটা মানব জাতির জন্য, মানব সমাজের জন্য এবং আমাদের দেশ ভারতের জন্য এটা কোনো মঙ্গল বয়ে আনবে না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই বিষয়টা ভালোভাবে ব্যাখ্যা করেছেন।